ভাঙড়ের মানুষ প্রশ্ন শুরু করে দিচ্ছে, তাহলে কি তারা প্রতিবাদ মিছিল করেছে নাকি বিচিত্র অনুষ্ঠান দিয়েছে? কি বলবো ব্যাপারটা দেখুন, এই মুহূর্তে পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের মুসলমানরা একটু আতঙ্কে আছে, আতঙ্কিত, চিন্তিত যে তাদের ধর্মস্থান, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ যে সমস্তগুলো আছে ওয়াকফ যেগুলো করেছে সেগুলো বিহাত করে নেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য ওয়াকফ বা ইউজারকে অমিট করে দিয়ে কেন্দ্র সরকার অপচেষ্টা চালাচ্ছে। স্বাভাবিকভাবে মানুষ এখন আতঙ্কে আছে। সেই সময়ে এক ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে, এটা তাকে বোঝা যাচ্ছে, নৃত্য পরিবেশন করিয়েছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শওকত মোল্লা সাহেবদের তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে, খুশি হয়েছে। ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে। বাংলার মানুষ জানুক, ভাঙড়ের মানুষ দেখুক, ক্যানিংয়ের মানুষ দেখুক যে 14 তারিখে যখন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশে আক্রমণ করেছে, তারপরে সোনপুর সবজি বাজারের ওখানে পুলিশ অতি সক্রিয় হয়ে কিভাবে করেছে, কেমন কতজনের নামে মামলা দিয়েছে। মানুষ দেখুক, মানুষের জবাব দেবে। শওকত মোল্লা সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না, কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে। ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে। সেই জন্য এরা এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে, এই আইন প্রত্যাহারের বিরোধিতা করছে, বিজেপির চাপে পড়ছে। বিজেপি যখন চাপে পড়ছে, হয়তো বিজেপির নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে নওশাদদেরকে ঠান্ডা করো, নাহলে কিন্তু তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব, এটাও তো হতে পারে। এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফের বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে। কারণ বিজেপিকে আমরা আইন যাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানে লড়াই করে চাপ দিচ্ছি, আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি, ফলে বিজেপি চাপে পড়ছে। এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই শওকত সাহেবরা এই তৃণমূল্য অপচেষ্টা চালাচ্ছে। ওই জন্য আমার নামে মিথ্যে 5টা মামলা দিয়েছে, আমার হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে। এসব আমি বিস্তারিত আগামীতে বলবো, চিন্তা নেই, ধৈর্য ধরুন। 14 তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল, শুধু ভাঙড়ের কর্মীদেরকে আটকানো হয়েছে বৈরামপুরে, সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না। কিন্তু গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে, কিন্তু গেলেও অসুবিধা নাই। কিন্তু গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে, কিন্তু সেইখানে কোনো ভাঙড়ের মানুষ ছিল না, একাধিক গাড়ি। ভাঙড়ের মানুষরা দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভাঙড়া থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে। ক্যানিং থেকে লোক এসেছে, হাড়োয়া থেকে লোক এসেছে, মিনাখা থেকে লোক এসেছে, জীবনতলা থেকে এসেছে, সন্দেশখালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে। না, আমি এটা বলছি, রাজারহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে। এদের দুরবস্থা হয়, এরা ভালো করে জেনে গিয়েছে, ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে। ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে, শুধু দিল্লি গিয়ে করতে হবে। যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন, আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে আসে এই ধরনের নেতাগুলো তাদেরকে দিল্লিমুখী করিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী যে ইমাম মুয়াজ্জিনদের নিয়ে যে বৈঠক করলো, সেখান থেকে মুখ্যমন্ত্রীও বললো যে দিল্লি গিয়ে বৈঠক করতে, এই মিছিল করতে হবে, প্রতিবাদ করতে হবে। তার সঙ্গে আপনার একটা ভাই কাশেম সিদ্দিক, তিনিও তার সঙ্গে সুর মিলেছে যে দিদি ঠিক বলছে, এটা দিল্লিতে পাশে যে দিল্লি গিয়ে করতে হবে। কাশেম ভাইজানের কি বলেছে আমি শুনিনি, আর মুখ্যমন্ত্রীর কথা আমি শুনেছি, আর ফিরাদ হাকিমের কথাটাও শুনেছি, কারণ এসেছি। কাশেম ভাইজান যদি কথা বলে থাকে, কাশেম ভাইজানও যে কথাটা বলেছে ঠিক কথা বলেনি, ভুল কথা বলেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে, হ্যাঁ, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন, সেটাতে কথাটা আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথাটা প্রত্যাহার করে নেওয়া দরকার, আর যারা বলেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার। ব্যাপারটা একটা আপনাদের বলি, এই জ্বালাটা কোনখানে, কেন বাংলায় আন্দোলন করতে আটকাচ্ছে? বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের তীব্রতা বাড়বে, বাংলায় বড় আন্দোলন হলে ত্রিপুরার আন্দোলনের তীব্রতা বাড়বে, বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে। ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে, এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রাল। সেটা আটকানোর জন্য এইগুলো চলছে। আর আপনি যে বলে ইমাম সম্মেলনের ব্যাপারে, ওই 8 বছর 10 বছরের ছেলের ইমামগুলোর কথা বলছিলেন না, হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমাম, ওদের কথা বলছেন? কোন ইমামের কথা বলছেন আপনারা দেখেছেন তো, দেখিয়েছেন তো? ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এসে অপমান করেছে। কে ডেকে নিয়ে এসে অপমান করেছে খোঁজ নেন,
তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সাথে যুক্ত আছে, কিছু ইমামের নাম করে কিছু লোকজন হচ্ছে, সেইগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে, মমতা ব্যানার্জিকে নাম দেবো সব হয়ে যাবে। অত সহজ নাকি ইমাম সাহেবরা সব বুঝতে পেরে গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য, বাংলার জন্য, আর কারা ধান্দাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে। ওই জন্য আসেনি ইমামরা, ওই জায়গা ভরানোর জন্য কি হয়েছে, এখানে সেখানে ময়দানে বাচ্চারা খেলাধুলা করে, এই চ বিরিয়ানির প্যাকেট দেবো, চ মমতা ব্যানার্জির সাথে দেখা করাবো, এই ধরনের কি বিরিয়ানির প্যাকেটটা মেনলি বলে চ গাড়িতে করে ভরেছে আর এখানে এসে ঢেলেছে। কত হয়েছে 12-15 হাজারের সিট, তো 2000-1000 দিয়ে আর কিছু দুধের আটা সানগুলো হবে, ধরা পড়ে গেছে। সায়নী ঘোষ বলছেন শান্ত ভাঙরকে অশান্ত করছে নৌসাদ, এমনটাই মন্তব্য করছে। ঠিক আছে, আগামী দিনে বুঝিয়ে দেবে। নটোরিয়াস ক্রিমিনাল যে আমি বলছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে, মমতা ব্যানার্জি তাকে বলছেন যে তুই তো বোম বাঁধিস, সে যেখানে যেখানে গিয়েছে অশান্তি করেছে। ভাঙড়া এতদিন ছিল না, ও আসার আগে ভাঙড়া তো শান্তি ছিল, ভাঙড়া তৃণমূল ছিল না। হ্যাঁ, রাজনৈতিক লড়াই হয়েছে, মত পার্থক্য হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু এই ধরনের হিংসা হয়েছে। ও নিয়ে দায়িত্ব নেওয়ার পরে ভাঙড়া হিংসা লোক স্বাভাবিকভাবে। ওর যে সারাদিন বোম বাঁধে, মমতা ব্যানার্জি কোথায় তুই তো বোম বাঁধি, সে কি আর গোলাপ দেবে? সে বোম বাঁধবে, তোকে দিয়েছে মানে এখানে হচ্ছে, এখানে গোলাপ পাবো কি করে? সায়নী ঘোষ বলছেন পার্লামেন্টে হুজুর তো যায়নি, হুজুর বুঝবে কি পার্লামেন্টে আমরা আওয়াজ তুলছি ওয়াকআপ নিয়ে, তিনি যদি যান তারপর বুঝতে পারেন আমরা গলা ফাটাচ্ছি পার্লামেন্টে। কি বলবেন? বলুন, যদি সত্যিকারে আপনারা গলা ফাটিয়ে থাকেন, সত্যিকারের অর্থে যদি আপনারা ওয়াকআপ সংশোধনী আইন প্রত্যাহার করতে চান, তাহলে আপনাদের একাধিক এমপি ভোট দেয়নি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা বলতে। ওনাকে বলুন যে আপনি যে ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক ডোমিনে আনুন, এটা ওনাকে বলে রাখছি। আপনাকে বলছি উনি দিক, তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে। কারণ ভোটাভোটির সময় ইদার কা মাল উদার হয়ে যায়। ভোটাভুটিতে অংশগ্রহণ করছে, কিন্তু কাকে ভোটটা দিল, বিজেপিকে দিল না বিজেপির বিরুদ্ধে দিল, সেটা ওনাকে পোস্ট করতে বলুন। আর দুটো এমপি, সিনিয়র মোস্ট এমপি রাজ্যসভাতে ভোট পৌঁছিয়েছে, কেন ভোট পৌঁছালো এর কারণটা জানাতে বলুন। সায়নীগঞ্জ থানার বক্তব্যের মাধ্যমে তিনি বললেন যে जब तूफान आता है हुजूर का झोपड़ी उड़ जाता है और जब वही तूफान आता है हमारा दीदी चप्पल सुखाता है। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি, গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে, এবং কাউকে কোনো ভাষা দিয়ে কটূক্তি করে আমি রাজনীতি করি না। আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক, ভাইপোনা ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয়। আমি কিন্তু সবসময় এটাকে আটকাই এবং এটুকু বলি, কে কার ছেলে কে কার ভাইপো সেই নিয়ে আমার লড়াই নয়। আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না। ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল, এখন দিচ্ছে না কেন? ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছিল, এখন ওয়াকফ সম্পত্তি উদ্ধার হয় না, এখন এই নিয়ে লড়াই। সুতরাং একটা কথা বলতে পারি, এই 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 ভদ্র মহিলায়, এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো, রাজনৈতিক মঞ্চ না থেকে হলেও অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামে অনেক উৎসাহ ছড়েছে। স্বার্থের ধান্দাবাজি, এগুলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে। কালকে এই ভদ্র মহিলারা আমি বলছি, যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এক পা পিছপা হবে না। যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয়, দেখবেন এরা অমিত শাহর নামে জয়ধ্বনি দেবে। এগুলো হচ্ছে কি, এরা হচ্ছে সেশনের, যখন যেটা সেশন চলে তার উপরে লাভ উঠে পড়ে। যে ডুবতে চাইবে তাকে ডুবিয়ে দিয়ে অন্য জায়গায় লাভ মারবে। এরা পাঁচিলে উঠে থাকা, বসে থাকা, এদের কথাটা আমি জবাব প্রয়োজন বোধ করছি না, আমার লেভেলেরা আসছে না। আবার বলছে যে হুজুর গান গাইতে পারে না, এই জন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি, আমি গান গাই বলে। আমি বারণ করছি না ওনাকে গান গাইতে, আমি কি একবারের জন্য বলছি উনি গান গাইবেন না? একবারের জন্য কোনোদিন বলেছি? কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে, সেখানে এসে আপনি গান গাইয়ে কি প্রমাণ করাতে চাইছেন? এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা জনপ্রতিনিধির গান করাটা, গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা, তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন। আমি সায়নী ঘোষ মহাশয়কে চ্যালেঞ্জ করছি, উনি এই যে প্রায় 6 মাস হয়ে গেছে এমপি হয়েছেন, 6-8 মাস হয়েছে, তো এই 6-8 মাসের মধ্যে যেখানকার ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন, ভোট চুরি হয়েছে, তো চুরি এই জন্য ভোটের দিনে আমাদের এজেন্টকে বসতে হয়নি, মাথা ফাটিয়েছে, মহিলাদেরকে ছাড়ে নিয়ে আমাদের নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে, অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন, যেহেতু ওনার কাছে সার্টিফিকেট আছে। এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে, আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে, এটুকু জানতে চাইছি আমি। উনি বলুক, এখানে তো সংসদ টিভি আছে, নাহলে আমাদের বিধানসভা টিভি নাই, আমরা সবটা বলতে পারি না, কিন্তু সংসদ টিভি আছে, সংসদ টিভিতে সব রেকর্ড আছে, সেই রেকর্ড কাটিং করে পাবলিক ডোমেইনে ছাড়ুন, তাহলে বুঝতে পারবেন। তো
উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি আমার একটু হিংসা নয়, কিন্তু উনি একজন জনপ্রতিনিধি, ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কীভাবে থাকে। উনি বলছে যে আমি কতটা আওয়াজ তুলি ভাঙড়ের নিয়ে, ভাঙড়ের মানুষ রিল দেখিয়ে দেবে নওশাদকে। আমি তো পাচ্ছি না ভাই, আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন না, আমি ওনাকে ধন্যবাদ জানাবো। আমি এটুকু অন ক্যামেরা বলছি, ভাঙড়ের মানুষের নিয়ে যদি উনি কোনো আওয়াজ তুলে থাকে আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশ্যে আপনারা আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি, আমি এক্ষুনি বলবো সায়নী ঘোষ মহাশয়ের এই কাণ্ডর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু দেখাতে হবে তো। আর আমি তো অন্ধ নয় ভাই, আমিও সংসদ টিভিকে ফলো করি, সাংসদে কী ধরনের বক্তব্য রাখছেন এমপিসরা সেগুলো তো আমি ফলো করি, আমি কিন্তু দেখতে পাইনি। উনি বলছে আপনাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে থাকে। আমার দ্বারা হবে না, হবে না, আমি পারি না। ভাইজান 26 তারিখে মুসলিম লবটের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সেই ব্রিগেডের মঞ্চে একাধিক পীরজাদারা থাকবে, তো আব্বাস সিদ্দিকীকে বাদ দেওয়া হবে না, আব্বাস সিদ্দিকী বাদ দেওয়া হলো এটা এই কথাটা এইভাবে বলবেন না। আব্বাস সিদ্দিকী ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান আমাদের দলের প্রাণপুরুষ জানিয়েছেন তিনি কেন এই হতে থাকছেন না। তিনি থাকছেন না মানে তিনি এই এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহিত করেননি, কাউকে যেতে বারণও করেনি। তিনি না থাকার কারণে একাধিক কারণ আছে, তার মধ্যে ভাঙড়ে যেভাবে ছেলেদের নামে মিথ্যা মামলা মারধর করলো, সেই তো সবার লক্ষ্য উদ্দেশ্য এক, এই আইনকে প্রত্যাহারের জন্য। এই আইনকে প্রত্যাহারের জন্য মিছিলে বেরিয়েছিল, অনৈতিকভাবে মারধর করলো, আক্রমণ করলো, মাথা ফাটালো, কেস দিল। এর বিরুদ্ধে যারা ব্রিগেডে যা ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি। এবং 3 জন রাজ্য থেকে এমপি, উনি স্পেসিফিক করে দিয়েছিলেন 3 জন রাজ্য থেকে এমপি ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে, তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না, এই যে এই ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না, অন্য কেউ যাবে না, এ কথা বলেনি আর বলবেও না। আর এ কথাও বলেনি যে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করো, 5 তারিখের পরে আন্দোলন করবে, এ কথা বলেনি। ইনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে। গতকাল শওকত মোল্লা যে সভা করেন, সভা থেকে বলেন যে ভাঙড় থেকে আইএসএফের লোকরা মালদাতে গিয়ে ওয়াকফ নিয়ে অশান্তি করেছে, কি বললেন? যদি ওনার কাছে এত ইন্টেলিজেন্স থাকে তাহলে ওই মামলায় আমাদের ভাঙড়ের ছেলেকে অ্যারেস্ট করতে বলুন না। কিছু বলার আছে ওনার কাছে, আর কিছু বলার নেই, এগুলো বলে চালাচ্ছে। পাবলিক গরম করবে, পাবলিকও বুঝতে পেরে গেছে, এদের জবাব দেবে। আমি গতকালকে বাঁকুড়ায় গিয়েছিলাম, মানুষের মধ্যে যে ক্ষোভ, দিল্লি গিয়ে আন্দোলনের কথা বলছে, ভোট আসুক না, 26 আসুক, বুঝিয়ে দেবো। শুধু বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোটটা লুটিয়ে আর আমাদের বিরুদ্ধে কথা, আমাদের কর্মস্থান চলে যাচ্ছে, আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে। 26-এ কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান, 10টা ভাইজান আমরা পাঠাবো কম করে। সারা রাজ্যের মানুষ এটা মানে ম্যানসেট করে নিচ্ছে। ভাইজান যারা বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে এবং শওকত মোল্লা বারংবার বলছে, আগামী দিন যদি শওকত মোল্লা সাহেব যদি তাদের নেতাকর্মীরা বলে যে চলো একসঙ্গে দিল্লি আন্দোলন করবো, আপনারা যাবেন? কেন যাবো না, কিন্তু তার আগে তো ক্লিয়ার করতে হবে, এই রাজ্যে আন্দোলন কেন সংগঠিত হতে দিচ্ছে না, এটাকে ক্লিয়ার করতে বলুন। আপনি বলছেন দিল্লি গিয়ে আন্দোলন শওকত মোল্লারা করবে, মনে হয় আপনাদের? প্রথম কথা বলি, এই রাজ্যে যারা আন্দোলন করতে গেছে, মিথ্যা মামলা দিয়েছে, সেগুলো আগে তুলতে হবে, তারপরে তো একসাথে গিয়ে আন্দোলন করবো। ও তুমি এই রাজ্যে মিথ্যা মামলায় আন্দোলন করছে, যারা আন্দোলন করছে তাদের আমি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রাখবে, আর আপনার সাথে গিয়ে আমি দিল্লিতে আন্দোলন করবো? আমাকে বোকা পেয়ে গেছেন নাকি? একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শওকত মোল্লা বলছে যে বিধানসভা নির্বাচনের আগে আইএসএফের ছোট বড় প্রতিটা নেতাকে জেলে ভরবে, চ্যালেঞ্জ করছে। তাহলে কি রাজনৈতিকভাবে বেড়ে উঠছে না? কখনো রাজনৈতিকভাবে আমাদের সাথে বাড়েছে। গুন্ডামস্তান আর পুলিশকে লাগিয়ে তো দলটা চলছে। গুন্ডামস্তান কথা বলছিনি, পুলিশ নিরপেক্ষতা কাজ করুক, 24 ঘন্টা এই রাজনৈতিক দলকে মানুষ ছেড়ে পালাবে, মারধর করতে হবে না। পুলিশ শুধু বলে দেবে আমি ভাই তোমাদের হয়ে দালালি করতে পারবো না, তোমাদের হয়ে চাটিকাটিতা করতে পারবো না, দেখবেন এই তৃণমূলের নেতারা ঘরের বাইরে বেরোবে না, অন্য জায়গায় পালাবে। সায়নী ঘোষ আর একটা বিস্ফোরক মন্তব্য করেছে যে আপনি 4 বছরে যতবার না ভাঙড়ে এসেছেন উনি 6 মাসে ততবার ভাঙড়ের মানুষের পরিষেবা দিয়েছে। এটা আমি বলবো না, এটা ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করবেন। যে সমস্ত ছেলে ক্যানিকুলে শওকত মোল্লা আইএসএফের 3 নেতার নাম ধরার পরে এই রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আর সেই পুলিশের নেতৃত্বে রাহুল মোল্লাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু সিসি ফুটেজে দেখা যাচ্ছে না যে রাহুল কোনো গাড়ি ভাঙছে বা কোনো আইনি জিনিস ভাঙছে। রাহুল সারাদিন পুলিশের টাচে ছিল, পুলিশকে সহযোগিতা করেছে বিভিন্ন জায়গায়, যেখানে আমাদের ওই দিনকে তো 6 লেনে তো হাতিশালা বাসন্তী হাইওয়েতে ভাঙড়ের লোক ছিল না, ভাঙড়ের লোক তো এখানে প্রোগ্রামে ছাকার কথা ছিল, যেহেতু আটকে দেবার প্ল্যান ছিল এদেরকে। ভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে কনভিন্স করা, ইভেন আমি, সেটা নিউজও হয়েছে
রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও, ও রাহুলের ফোনের মাধ্যমে লোককে শান্ত করার চেষ্টা হচ্ছে। লাস্ট যেটা ঘটকপুর মোড়ে রাহুলের ফোন থেকেই কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়েছে, এখানে কথা বলে মাইকে বুঝাও, রাস্তাটা ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তারপরে অ্যারেস্ট করেছে। এই অ্যারেস্ট টিকে রাখতে পারবে? আমরা কোর্টে যাচ্ছি তো, উচ্চতর কোর্টে যাচ্ছি তো আমরা। এই যে মিথ্যা কেস যারা কাছে তাদের কি সাপোর্টের জন্য কি কোনো কোর্টে যাওয়ার কোনো পরিকল্পনা? যাবো তো, আবার এগুলো প্রশ্ন করতে লাগে নাকি? আইএসএফ আইনি লড়াইয়ের জন্য আইএসএফ কর্মীরা ভালো করে জানে যে ভাইজান আছে, উকিল আছে, লড়াই নেবো। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আর সেই পুলিশের পুলিশ মমতা ব্যানার্জির কিছু আর কি এমএলএ বলছে যে এই তিনজনকে গ্রেপ্তার করলে ভাঙড়ে ঠান্ডা হয়ে যাবে, এমনটাই কিন্তু বার্তা দিচ্ছে। ভয় পাচ্ছে কেন এই তিনজনকে? কারিমুল ওইদুল, এই তিনজন নয়, এই ধরনের অনেকেই আছে, ওরা কজনের মুখে নাম বলেছে। এদের বাচ্চা বাচ্চা ছেলের কাছে ওরা বড় বড় বয়স্ক লিডারগুলো হাঁপিয়ে যাচ্ছে, কারণ ওরা দুর্নীতি করে, এরা বুক চোখ ফুলিয়ে চলে। কারণ যে মানুষকে এরা রুজি রুটির ব্যবস্থা করে দেয়, ওরা রুজি রুটি কেড়ে নেয়, ওরা চুরি করে, এরা চুরি বন্ধ করতে চাইছে, এই জন্য ভয় খাচ্ছে। চোর তো দিনের শেষে ভিতর থাকবেই ভাই, যতই পাওয়ারফুল হোক না কেন, চোর চোরই হয়। তো এরা দুর্নীতি করছে, দুর্নীতিগ্রস্তরা দুর্নীতিগ্রস্তই হয়। যারা দুর্নীতি করে বুকে বলা আছে, যেমন আমি বলছি, আমার বুকে বলা আছে, আমাকে আমরা কোনো নোংরামির সাথে কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকিনি, তুই জন্য এদেরকে আটকানোর চেষ্টা করছে। গণতন্ত্রের জনগণই শেষ কথা, জনগণই শেষ কথা বলবে। ঠিক আছে।